প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, টার্গেট মাধ্যমিক 2025কে লক্ষ্য করে আজকে আমরা মাধ্যমিক 2025 রায়ন মার্টিন সায়েন্টিফিক সাজেশন থেকে গণিতের আমরা পরিমিতির আরও একটি নতুন পর্ব আলোচনা করছি, আয়ত ঘনক। তো আয়ত ঘনক এই অধ্যায়ে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো আমরা সবটাই করে নেব, যা মাধ্যমিক স্ক্যানার প্লাস সায়েন্টিফিক সাজেশন রায়ন মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে। ঠিক আছে, তো এইখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সবকটাই আমরা আলোচনা করছি। এই প্রশ্নগুলো করলেই তোমাদের কিন্তু পরীক্ষাতে অধিকাংশটাই তোমরা কমন পেয়ে যাবে। ক্লিয়ার? আর আমাদের পিডিএফ পেড গ্রুপ চালু করা হয়েছে তোমাদের সুবিধার্থে। এবিটিএ এবং পর্ষদের টেস্ট পেপারের 2025-এর যে নতুন বেরোবে তার প্রত্যেকটি সেটের প্রত্যেকটি প্রশ্নের পিডিএফ সহকারে আলাদা আলাদা করে তোমাদের প্রোভাইড করা হবে মাত্র 300 টাকার বিনিময়ে। 3টি সাবজেক্ট, গণিত, ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞানের। যদি ইচ্ছুক থাকো তাহলে আমাদের দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। ওকে, তো চলো শুরু করা যাক। আয়তঘনকের টাইপ যে 3তে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেইগুলো আমরা প্রথমে দেখে নেব, কারণ কয়েকগুলো সহজ প্রশ্ন আছে সেইগুলো করাচ্ছি না, কারণ সেগুলো করলে অনেকটা ভিডিও দীর্ঘায়িত হয়ে যায়। তাই যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলো করে নিচ্ছি। যেমন দেখো, প্রথমে টাইপ যে 1-এর যে প্রশ্নটি রয়েছে তাতে যে নিরেট ঘনকের মোট ধার সংখ্যা 12টি যে প্রশ্নটি ছিল তা অনুযায়ী আমরা উত্তরটা করছি। এখানে কেবলমাত্র উত্তরটা করব, প্রশ্নটা তোমরা পিডিএফ পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম লিঙ্ক থেকে। ঠিক আছে, তো নিরেট ঘনকের মোট ধার সংখ্যা হয় যে 12টি, এবং ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যদি আমরা নির্ণয় করি তাহলে যে টোটাল সমষ্টিটা রয়েছে 36, সেই সমষ্টিটাকে ধারের সমষ্টি সেটাকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে আমাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য চলে আসবে 3 সেন্টিমিটার। ক্লিয়ার? এবার ঘনকের আয়তন যদি নির্ণয় করি তাহলে প্রত্যেকটি ধারের যে দৈর্ঘ্যটা হবে তাকে আমরা ঘনফল করব, অর্থাৎ কিউব করে দেব। কিউব করলে আমরা পেয়ে যাব ঘন সেন্টিমিটারে, এবং পেয়ে যাচ্ছি আমরা 3-এর কিউব করলে 27 ঘন সেন্টিমিটার। ক্লিয়ার? এরপর দ্বিতীয় যে প্রশ্নটি যে রয়েছে, ঘনকের বাহুগুলির যোগফল এখানে আমাদের প্রশ্নে দেওয়া আছে 48 সেন্টিমিটার। তাহলে ঘনকের যে বাহুর সংখ্যা সেটা তো আমরা জানলাম 12টি। তাহলে এই ঘনকের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য যদি আমরা নির্ণয় করি তাহলে বাহুর গুলির যে যোগফল দেওয়া আছে সেই যোগফলকে আমরা ধার সংখ্যা যতগুলো বাহু রয়েছে সেই বাহুর সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি 4 সেন্টিমিটার করে। এবার ঘনকের যদি আয়তন নির্ণয় করতে বলে তাহলে আমরা আয়তনটা কি করব, বাহুর কিউব করে দেব, অর্থাৎ 4-এর কিউব করব। তাহলে আমাদের চলে আসবে 64 ঘন সেন্টিমিটার, যেটা আমাদের এখানে প্রথম পার্টের উত্তর হবে। এরপর ঘনকটির পার্শ্বতলের যদি ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্রটা কি? ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, দেখো একটা ঘনকের মধ্যে একটা তলের যে তলটাকে যদি আমরা নিই সেটা তো বর্গাকার, তাহলে প্রত্যেকটা বাহু তার কি হবে, সমান হবে। তাহলে এখানে একটা তলের ক্ষেত্রফল কত হয়, 4 স্কোয়ার, তাই না? অর্থাৎ 16 আসবে। একটা তলের ক্ষেত্রফল 16, এবং 4টি যেহেতু তল আছে পার্শ্বতল কটা হবে, 4টি হবে, তাই না? পার্শ্বতল এখানে কটা হবে, 4টা হবে। আরও ভালো করে চিত্রটা আঁকলে তোমরা বোধহয় ভালো বুঝতে পারবে। এই ধরে নাও একটা তল, তারপর এইটা হয়ে গেল ঘনক। তাহলে এখানে দেখো কটা তল আছে, দেখো পার্শ্বতলের কথা বলেছে। পার্শ্বতল বলতে দেখো কালারিং করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। দেখো এই একটা, ব্যাক পাশে একটা, ফ্রন্টে একটা, সেই পাশে একটা। ঠিক আছে, অর্থাৎ আমরা এই 4 পাশের কথাটা বলছি, ওপরের দিকটা আর নিচের দিকটা বাদ দিয়ে। যেহেতু পার্শ্বতলের কথা বলেছে তাই ওপরের দিক এবং নিচের দিক এই দুটো কিন্তু আমাদের বাদ দিতে হবে। তাহলে মোট কটা তল হচ্ছে, 4টা তল। তাহলে 4 গুণিত বাহুর স্কোয়ার হয়ে যাবে। তাহলে সেইভাবে যদি আমরা করি 4 গুণিত বাহুর স্কোয়ার, বাহুর স্কোয়ার বলতে 4-এর স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা পাবো 64 বর্গ সেন্টিমিটার, যেটা হবে ঘনকটির পার্শ্বতলের ক্ষেত্রফল। আশা করি বোঝাতে পারলাম। এরপরে দেখো 3-এর দাগের যে প্রশ্নটি রয়েছে, তো আয়তন দেওয়া আছে 8 ঘন সেন্টিমিটার। আয়তন দেওয়া আছে 8 ঘন সেন্টিমিটার। এবার ঘনকের বাহু দৈর্ঘ্য কত হবে,
ঘনকের আয়তন আয়তন ভি সমান আমরা যেটা জেনে এসেছি তা হচ্ছে বাহুর কিউব, তাই না? বাহুর কিউব বাহুটা যদি আমরা এ ধরে নিই তাহলে এ এর কিউব। তাহলে এখান থেকে এ সমান কী হবে, অর্থাৎ বাহু সমান কী হবে, যে আয়তন আছে তার ঘনমূল করতে হবে। ঠিক আছে, তাহলে ঘনমূল যদি আমরা করি 8-এর ঘনমূল করলে আমরা পেয়ে যাব 2 সেন্টিমিটার। তাহলে ঘনকের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত আসছে, 2 সেন্টিমিটার করে আসছে এখানে। ক্লিয়ার? এরপরে ঘনকের প্রতিটি তলের যে ক্ষেত্রফল যদি নির্ণয় করি তাহলে আমরা কি পাবো, প্রত্যেকটা তল বলতে একটা বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কোয়ার। তাহলে 2 স্কোয়ার করে দেবো, তাহলে 4 বর্গ সেন্টিমিটার হয়ে যাবে। এবার ঘনকের সমগ্র তলের কথা বলেছে, তো ঘনকের সমগ্র তল আর পার্শ্বতল দুটোর মধ্যে পার্থক্য আছে, কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখো, ঘনকের মোট তল সংখ্যা হচ্ছে 6টি। একটা লুডুর ছক্কার তল সংখ্যা কটা হয়, 6টি হয় না? পার্শ্বতল 4টি এবং ওপরে একটি নিচে একটি, তাহলে টোটাল কত হলো, 6টি। তাহলে ঘনকের সমগ্র তল যখন বলবে তখন কিন্তু 6 গুণিত প্রত্যেকটি তলের ক্ষেত্রফল, বোঝা গেল? তাহলে এখানে সমগ্র তলের ক্ষেত্রফল বলতে কি বোঝাবে, 6 গুণিত প্রত্যেকটি তলের ক্ষেত্রফল। প্রত্যেকটি তলের ক্ষেত্রফল কত, 4 বর্গ সেন্টিমিটার করে। তাহলে 4 গুণিত 6, সেখান থেকে 24 বর্গ সেমি আমরা পেয়ে যাচ্ছি। আশা করি বোঝাতে পারলাম। এরপরে 4-এর দাগে যে প্রশ্নটি আজ রয়েছে, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে, অর্থাৎ 6টি তলেরই ক্ষেত্রফল টোটাল করে দেওয়া আছে 484 বর্গ মিটার। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি বললাম, যে 6 ইন্টু বাহু স্কোয়ার, তাই না? তাহলে এখানে আমরা বাহুর দৈর্ঘ্য যদি নির্ণয় করতে চাই তাহলে আমরা শর্তানুসারে করতে পারি। সমগ্র তলের ক্ষেত্রফল আছে এবং সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, 6 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে 6 ইন্টু বাহু স্কোয়ার সমানই হবে 486। এখান থেকে বাহুর দৈর্ঘ্যটা আমরা বের করব, 6 দিয়ে ভাগ করে 486কে তার বর্গমূল করে দেব, অর্থাৎ 9 আসবে। তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত, 9 সেন্টিমিটার করে আসছে, তাই না? এবার ঘনকটির যদি আয়তন চাই তাহলে কি করব, বাহুর কিউব করে দেব। তাহলে বাহুর কিউব করলে 9-এর কিউব অর্থাৎ 729 ঘন মিটার। আশা করি বোঝাতে পারলাম। দেখো, প্রশ্নগুলো তোমরা টেলিগ্রাম লিঙ্ক থেকে নিয়ে নিও, কারণ প্রশ্নটা যদি পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে বোঝার জন্য। ওকে, এরপর আসছে দেখো 5-এর দাগে, ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য এ আমরা ধরে নিচ্ছি এ একক। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটা কী হবে, 6 ইন্টু বাহু স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার ইন্টু 6 বর্গ একক। এবার ঘনকের আয়তন যদি বের করি তাহলে বাহুর কিউব, তাহলে এ কিউবের ঘন একক। এবার আমরা প্রশ্নানুসারে করতে পারি, কারণ প্রশ্নানুসারে কেন করব, কারণ আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল আর তার আয়তন সাংখ্যমান সমান, মানে সংখ্যা মানটা সমান হবে। তাহলে এখানে আমরা যেটা পেয়েছি, ঘনকের সমগ্র তল 6x স্কোয়ার আর ঘনকের আয়তন এ কিউ। তাহলে এদের সংখ্যামান সমান হলে তাহলে দুটোকে সমান করে দেব। দেখো, এখানে এ স্কোয়ার আছে, এখানে কিন্তু এ কিউ আছে, তাহলে একটা এ রয়ে যাবে। তাহলে এ সমান কত আসছে, 6। তাহলে আমরা এখানে বলে দিতে পারি ঘনকের বাহুর দৈর্ঘ্য হবে 6 একক, যেটা আমাদের এখানে উত্তর হবে। ঠিক আছে, এরপরে টাইপ 4-এর যে প্রশ্নগুলো রয়েছে সেইগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, ধরি ঘনক দুটির বাহুর দৈর্ঘ্য যথাক্রমে, দুটো ঘনকের কথা যেহেতু উল্লেখ করেছে এবং তাদের আয়তনের অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা ঘনকের বাহুর দৈর্ঘ্য একটা প্রথমে ধরে নিচ্ছি A1, দ্বিতীয়টা ধরছি A2। তাহলে এদের প্রশ্নানুসারে আমরা বলতে পারি যে এদের আয়তনের অনুপাত 8:125। এবার অনুপাতকে তো আমরা তোমার লব হরে কনভার্ট করতে পারি, তাই না? তাহলে A1/A2 তার হোল কিউব সমান 8/125। এবারে 8 কার ঘনমূল, কার ঘন তোমার হয়, 2-এর ঘন করলে 8 হয়, আবার 5-এর ঘন করলে কত হয়,
125 হয়, তাহলে 2/5 ঘন করে দিচ্ছি। ঠিক আছে, 3 3 কেটে গেল, তাহলে এখানে কি থাকবে, A1 A2 সমান 2:5 এটা। এবার বলেছে কি দেখো, সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত। সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি, 6 × বাহুর স্কোয়ার হবে, তাই না। তাহলে দুটোর ক্ষেত্রে কি হয়, প্রথম ক্ষেত্রে হবে 6A1 এর স্কোয়ার, দ্বিতীয় ক্ষেত্রে 6A2 এর স্কোয়ার। 6 6 কেটে গেল উভয় পক্ষ থেকে, তাহলে A1 এর স্কোয়ার A2 এর স্কোয়ার। তাহলে এখানে পাচ্ছি আমরা কত, 2 এর স্কোয়ার 5 এর স্কোয়ার। কারণ আমরা এখানে কি দেখেছি যে A1 A2 সমান 2:5। ঠিক আছে, এটা এইভাবেও করতে পারো, বা যদি তোমরা মনে করো যে না আমরা একটু ভেদের নিয়ম অনুযায়ী করব, তাহলে A1 সমান আমরা বলে দিতে পারি A1/A2 সমান 2/5 সমান, আমরা যদি এইখানে এটাকে আলাদা আলাদা করে ধরে নিই, তাহলে A1 সমান 2K আর A2 সমান 5K ধরে নিয়েও আমরা করতে পারি। সেই ক্ষেত্রে কি হবে, কে স্কোয়ার কেটে যাবে, আলটিমেট একই আসবে, তাই না। তাহলে 4:25 এটাই কিন্তু সমগ্রতলের অনুপাতে হবে। এরপর আসছে শূন্যস্থান পূরণ। প্রথম যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি দেখে নাও, টাইপ 1-এর। সমকোণী চৌবলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে সেই ঘনবস্তুর বিশেষ নাম কি। অবশ্যই সেটা হবে ঘনক। ঘনকের মোট কর্ণ সংখ্যা এবং পার্শ্বতলের সংখ্যার সমষ্টি কত হবে, 8টি হবে। 4টি কর্ণ সংখ্যা এবং পার্শ্বতল হচ্ছে 4টি। আরও একবার এখানে চিত্রটা তোমাদের অঙ্কন করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। দেখো পার্শ্বতল কটা হচ্ছে, পার্শ্বতল মোট হচ্ছে, যদি আমরা নাম্বারিং করি এখানে পার্শ্বতলটাকে, তাহলে এটা 1 2 3 আর সেই পাশে 4। ওপর নিচটা কিন্তু বাদ দিতে হবে পার্শ্বতলে, পাশাপাশি যেগুলো আছে সেগুলোকে ধরবো 4টা। এবং কর্ণ সংখ্যা কটা হবে, দেখো এইখান থেকে এই বরাবর একটা, আবার এই কোণা থেকে ওই কোণা বরাবর একটা, 2টো, আবার এই কোণা থেকে ওই কোণা বরাবর 3টে, আবার এই কোণা থেকে এই কোণা বরাবর 4টে। মোট কর্ণ সংখ্যা 4টা হচ্ছে, আর তোমার এখানে পার্শ্বতলের সংখ্যাও 4টা হচ্ছে, মোট 8টা যোগ করলে, তাই না, সমষ্টি বলেছে না। এরপর 3-এর দাগের যে প্রশ্নটি রয়েছে, দেখো ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য সমান ড্যাশ গুণিত একটি ধারের দৈর্ঘ্য। তো ঘনকের যদি আমরা কর্ণের দৈর্ঘ্যের ক্ষেত্রে বলি, ছবিটা আঁকছি আরও একবার, ছবি এখানে আঁকতে হবে প্রত্যেকটার ক্ষেত্রে, তাহলে ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, এখানে ঘনক এটা, এর একটা নির্দিষ্ট তল আমরা নিয়ে নেব, যে কোনো একটা তল নাও, ধরো এই সাইডের তলটা আমরা নিচ্ছি, এই তলটা নিচ্ছি। ঠিক আছে, এই তলটাকে আমরা আলাদা করে আর একবার এঁকে দিচ্ছি সুবিধার জন্য, এঁকে দিলাম। এবার দেখো এই তলের কর্ণের দৈর্ঘ্যটা কত, কর্ণের দৈর্ঘ্য বলতে এই বরাবর, কর্ণের দৈর্ঘ্য বলতে তোমার 1 মিনিট, কর্ণের দৈর্ঘ্য বলতে এই বরাবর এটা কত হবে, তাই না। এবারে দেখো এখানে যদি আমি একটা নাম করে দিচ্ছি ABC, এবার AC AB এগুলো তো সব সমান, যদি এটাকে এ ধরি এটাকেও এ ধরি, তাহলে এখানে অতিভুজ এটা হয়ে যাচ্ছে না, তাহলে এটা কি সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। সমকোণী ত্রিভুজ হলে অতিভুজের কি হবে, √2a হয় না। তাই এখানে এটাকে যদি আমরা 1 একক করে ধরে নিই বা বাহু হিসেবে যদি ধরে নিই, তাহলে √2 ইন্টু একটি ধারের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে, সেটা এখানে বলা আছে। আশা করি বোঝাতে পারলাম। এরপর টাইপ 2-তে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নিই। প্রথম যে প্রশ্নটি রয়েছে সেই অনুযায়ী উত্তরটা দেখো। আয়ত ঘনাকৃতি ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার যোগফল দেওয়া আছে 25 মিটার। সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ 6টা তলেরই ক্ষেত্রফল দেওয়া আছে 400 বর্গ মিটার।
তো এবার আমরা ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা ধরে নিচ্ছি। দৈর্ঘ্য ধরছি এ মিটার, প্রস্থ বি মিটার, আর হচ্ছে তোমার উচ্চতা সি মিটার। প্রশ্নানুসারে আমরা কি করতে পারি, তিনটারই যোগফল আমাদের এখানে দেওয়া আছে 25 মিটার। এটা 1 নম্বর সমীকরণ করে দিলাম। এবার সমগ্রতলের ক্ষেত্রফল, আমরা সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কী জানি, 2 ইন্টু দৈর্ঘ্য গুণিত প্রস্থ প্লাস দৈর্ঘ্য গুণিত উচ্চতা প্লাস প্রস্থ গুণিত উচ্চতা, সেটাই আমরা করেছি। সেটা সমান কত দেওয়া আছে, 400 দেওয়া আছে, তাই না? এটা 2 নম্বর সমীকরণ করে দিলাম। এবার আমাদের যে 1 নম্বর সমীকরণটা a প্লাস বি প্লাস সি সমান 25 ছিল, সেটাকে আমরা যদি উভয় পক্ষকে বর্গ করে দিই তাহলে কি আসবে, a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, আর এখানে হবে 25-এর স্কোয়ার বলতে 625। এবার এটাকে আমরা সূত্রে ভেঙে নেব, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস bc প্লাস ac, ঠিক আছে, সমান 600। এবার এই মানটা কিন্তু আমাদের এখানে দেওয়া আছে 400 বসিয়ে দিলাম। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানটা আমরা পেয়ে যাব। সরলীকরণ করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান 225 হয়। এবার এটাকে যদি আমরা উভয় পক্ষকে বর্গমূল করি অর্থাৎ রুট করি, তাহলে আমরা কি পাবো, রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান রুট আন্ডার 225, সেখান থেকে 15 আসছে, ঠিক আছে। 15 গুণ করলে 225, তাই না? তাহলে বর্গমূলের মধ্যে থাকলে দুটো 15 থাকলে একটা থাকবে না, একটা আসবে। তাহলে ঘরের ভেতরে যে দীর্ঘতম দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্যটা কত হবে, 15 মিটার। কারণ একটা কর্ণের যে দৈর্ঘ্য, সেটার সূত্রটা কি, সেটার সূত্র হচ্ছে রুট আন্ডার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, ঠিক আছে। সেটাই আমরা বের করলাম। তাহলে এটাই হবে আমাদের উত্তর, 15 মিটার। বোঝা গেল? এরপর আসছি সত্য মিথ্যা। দেখো, সত্য মিথ্যায় শুধু সত্য মিথ্যা বলে দিলে হবে না, আমাদের ওটা ক্যালকুলেশন করে যদি সম্ভব হয় দেখিয়ে দিলে আরও বেটার হয়, তাতে করে তোমাদের ভুল হওয়ার চান্সটা কম থাকে। তাই আমরা ব্যাখ্যা সহ করব। প্রথম যে প্রশ্নটি, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 4 গুণ হবে। বিবৃতিটা কি সত্য না মিথ্যে? বিবৃতিটা অবশ্যই মিথ্যা। কেন মিথ্যা সে ব্যাখ্যাটা দেখো। প্রথম অবস্থায় ঘনকের বাহুর দৈর্ঘ্য আমরা a একক ধরলাম, দ্বিতীয় অবস্থায় ক্ষেত্রে ঘনকের বাহুর দৈর্ঘ্য 2a একক। এবারে প্রথম ক্ষেত্রে আয়তন কত হবে, a কিউ, দ্বিতীয় ক্ষেত্রে আয়তন কি হবে, 2a এর হোল কিউ, সেখান থেকে আমরা পাবো কত, 8a কিউ ঘন একক। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের কত গুণ হচ্ছে, 8 গুণ। প্রথমটার ক্ষেত্রে a কিউ, দ্বিতীয় ক্ষেত্রে 8 ইন্টু a কিউ বলতে প্রথম ঘনকের আয়তন, তাই না? তাহলে 8 গুণ হচ্ছে না, তাহলে 8 গুণ হচ্ছে, তাই এটা মিথ্যা হয়ে যাবে। এরপরে দেখো 4-এর দাগে যে প্রশ্নটি রয়েছে, একটি ঘনকের প্রতিটি তলের ক্ষেত্রফল অপর একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফলের 4 গুণ হয়, তবে প্রথমটির ঘনফল দ্বিতীয়টির ঘনফলের 8 গুণ হবে। এটা কিন্তু সত্য হবে। কেন সত্য হবে আমরা আগেই তো দেখলাম, তাই না? প্রথম ক্ষেত্রে ঘনকের দৈর্ঘ্যটা বের করব, বাহুর দৈর্ঘ্য বা ধারের দৈর্ঘ্য, এবং একটি তলের ক্ষেত্রফল যদি বের করি এক স্কোয়ার বর্গ একক। দ্বিতীয় ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য বি এবং একটি তলের ক্ষেত্রফল বি স্কোয়ার। এবার প্রশ্নানুসারে আমাদের বলে দেওয়া আছে যে প্রথম ঘনকটির তোমার একটি তলের ক্ষেত্রফল দ্বিতীয় ঘনকের ক্ষেত্রফলের 4 গুণ, একটি তলের ক্ষেত্রফলের 4 গুণ, সেটাই আমরা করেছি। করার পর এখানে উভয় পক্ষে বর্গমূল করে দিলে আমরা পেয়ে যাব a সমান 2b। ক্লিয়ার? এরপর দেখো প্রথম ঘনকের আয়তন, তাহলে আমরা কি করতে পারি, প্রথম ঘনকের আয়তন সমান a কিউ, এবং a কিউর জায়গায় আমরা 2b বসিয়ে দেবো। 2b বসালে 8 ইন্টু বি কিউ, অর্থাৎ 8 ইন্টু দ্বিতীয় ঘনকের আয়তন। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে প্রথম ঘনকের আয়তন দ্বিতীয় ঘনকের 8 গুণ। ক্লিয়ার? এরপর দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে দেখো, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে
ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 হবে। বিবৃতিটি সত্য না মিথ্যে? বিবৃতিটি সত্য হবে। একই রকমভাবে প্রথম ঘনকের ক্ষেত্রে আয়তনটা বের করে নেব, বাহুর দৈর্ঘ্য ধরে নেব। দ্বিতীয় ক্ষেত্রে ঘনকের বাহুর দৈর্ঘ্য যেহেতু অর্ধেক হবে বলেছে a/2, আয়তন হয়ে যাবে যে a³/8। এরপর দ্বিতীয় ঘনকের বা দ্বিতীয় ক্ষেত্রে আয়তনটা সমান কি হবে? 1/8 ইন্টু a³ বলতে প্রথম ঘনকের আয়তন, তাহলে কত হচ্ছে? 1/8 গুণ, তাই না? এরপরে 3-এর দাগে যে প্রশ্নটি রয়েছে দেখো, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 216 বর্গ সেমি হলে আয়তন 216 বর্গ সেমি হবে। বিবৃতিটা সত্য হবে, কারণ যদি আমরা ধরে নিই ঘনকের বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার, তাহলে প্রশ্নানুসারে আমরা বলতে পারি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6 × a² সমান 216। এখান থেকে a বের করব, a কত আসবে? 6। তাহলে আয়তন কত হবে? 6/3 অর্থাৎ 216 ঘন সেমি। তাহলে এখান থেকে আমাদের উত্তরটা একই আসছে, তাই না? তাহলে বিবৃতিটা সত্য হবে। বোঝা গেল? সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক যে সমস্ত প্রশ্নগুলো আছে, তো তাদের মধ্যে টাইপ যে 2তে যে সমস্ত প্রশ্নগুলো হয়, একের দাগের যে প্রশ্নটি রয়েছে দেখো, একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার। তো ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমরা এখানে ঘনকের যে প্রতিটি ধারের দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি a মিটার। তাহলে প্রশ্নানুসারে যে প্রত্যেকটি ধারের যে বা প্রত্যেকটি তলের যে ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে বাহু স্কোয়ার করলেই কিন্তু 64-র সঙ্গে সমান হবে। তাহলে a² সমান 64, তাহলে a সমান কত হবে? 8। তাহলে ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার করে আসছে। তাহলে ঘনকের কর্ণের যে দৈর্ঘ্য কত হবে? তো ঘনকের যে কর্ণের দৈর্ঘ্য যদি আমরা দেখি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কর্ণের দৈর্ঘ্য বলতে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত এটা হয়ে যায় √3 ইন্টু ধারের দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য। তাহলে √3 ইন্টু ধারের দৈর্ঘ্য, তো এখানে ধারের দৈর্ঘ্য এসেছে আমাদের কত? 8। তাহলে √3 ইন্টু 8, সেইখান থেকে 8√3 মিটার, এটা আমাদের এখানে উত্তর হবে। এরপরে দেখো দ্বিতীয় যে প্রশ্নটি যে রয়েছে, সেই প্রশ্নের উত্তরটি, তো এখানে আমরা ধরে নেব প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য a একক। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6x² হবে, তাই না? তো প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রানুসারে কি বলতে পারি? 6 ইন্টু বাহু স্কোয়ার বা a²। তাহলে 6a² আসছে। ঘনকের আয়তন কত হবে? ঘনকের আয়তন a³ ঘন একক। ঠিক আছে, যেহেতু এদের সমগ্র তলের ক্ষেত্রফল এবং ঘনকের যে সংখ্যামান সমান হবে, তাহলে a³ সমান 6a²। তাহলে এখান থেকে আমরা a সমান পেয়ে যাচ্ছি 6। তাহলে কর্ণের দৈর্ঘ্য কী হবে? √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য, এখানে বাহুর দৈর্ঘ্য 6 বেরিয়েছে, তাহলে 6√3 একক, এটা হয়ে যাবে কর্ণের দৈর্ঘ্য। এরপর 3-এর দাগের যে প্রশ্নটি রয়েছে তার উত্তরটি হবে, দেখো এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে। তাহলে সমকোণী চৌপলের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কী হয়? যে রুট দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, তাহলে √5² প্লাস 4² প্লাস 3², সেইখান থেকে আমরা পেয়ে যাব 5√2 মিটার। অর্থাৎ আমরা এখানে বলে দিতে পারি যে সবচেয়ে লম্বা যে দণ্ডটি রাখা যায় তা হচ্ছে কর্ণের দৈর্ঘ্যের সঙ্গে সমান, অর্থাৎ 5√2 মিটার। ক্লিয়ার? এরপর 4-এর দাগে দেখো প্রদত্ত দেওয়া আছে। এখানে প্রদত্ত বলতে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এদের তোমার যোগফল দেওয়া আছে 25, এবং দৈর্ঘ্য গুণিত প্রস্থ প্লাস প্রস্থ গুণিত উচ্চতা প্লাস প্রস্থ গুণিত উচ্চতা আর দৈর্ঘ্য গুণিত উচ্চতা, এদের যে মোট বা যোগটা হচ্ছে কত? 240.5। তাহলে এখানে যেটা দেওয়া আছে a প্লাস বি প্লাস সি, এটা 25, একে যদি আমরা উভয় পক্ষকে বর্গ করি, তাহলে কিন্তু বর্গ করলে আমরা পাবো a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান 25-এর হোল স্কোয়ার। এটাকে আমরা যদি ভেঙে নিই সূত্রানুসারে, a² প্লাস b² প্লাস c² প্লাস
2BC প্লাস AB প্লাস AC সমান 625, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের যেটা দেওয়া আছে AB প্লাস BC প্লাস CA এর মানটা দেওয়া আছে 240.5, তাহলে 2 ইন্টু 240.5 করার পর এখানে আমরা A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ারের মান যদি বের করি তাহলে আমাদের আসবে 144, ঠিক আছে। তো এই 144, এবার যদি আমরা কর্ণের দৈর্ঘ্য বের করি তাহলে রুট করতে হবে, তাই না। তাহলে রুট অর্থাৎ বর্গমূল A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার সমান হয়ে বর্গমূল 144, সেখান থেকে 12 আসছে, অর্থাৎ ঘরের মধ্যে যে বৃহত্তম দ্বন্দ্বটি রাখা যাবে তার দৈর্ঘ্য হয়ে যাবে 12 একক। ক্লিয়ার। এরপর আসছি টাইপ 3তে যে সমস্ত প্রশ্নগুলো আছে তার একটি উত্তর দেখে নেব। প্রথম প্রশ্নের উত্তরটি দেখো, প্রদত্ত ঘনকের কর্ণের দৈর্ঘ্য যেটা দেওয়া আছে 4√3 সেন্টিমিটার, তাহলে এখানে আমাদের বাহুর দৈর্ঘ্যটাকে ধরে নিতে হবে। তো বাহুর দৈর্ঘ্য আমরা A সেন্টিমিটার ধরে নিচ্ছি, তাহলে প্রশ্নানুসারে হয়ে যাবে √3A সমান 4√3, কারণ কর্ণের যে দৈর্ঘ্য তা হচ্ছে √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য, তাহলে √3 ইন্টু A সমান হবে 4√3। তো √3 উভয় পক্ষ থেকে যদি কেটে যায় তাহলে A সমান হয়ে যাবে 4। এবার ঘনকের সমগ্র তলের যদি ক্ষেত্রফল আমরা নির্ণয় করি তাহলে তার সূত্রানুসারে 6 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে বাহু যেহেতু বেরিয়েছে 4, তাহলে 6 ইন্টু 4 স্কোয়ার, সেখান থেকে আমরা পেয়ে যাব 96 বর্গ সেমি। এরপর আমরা চলে আসব দ্বিতীয় প্রশ্নের উত্তরে। প্রদত্ত ঘনকের প্রতিটি যে তলের কর্ণের দৈর্ঘ্য এখানে দেওয়া আছে 6√2 সেন্টিমিটার, তাহলে এখানে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য আমরা A সেন্টিমিটার ধরে নিচ্ছি, তাহলে ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য কত হবে? প্রতিটি তলের ক্ষেত্রে বললে কিন্তু √2 ইন্টু বাহু, ঠিক আছে। আর যদি বলা হয় ঘনকের কর্ণ সেই ক্ষেত্রে √3 ইন্টু বাহু। এই দুটো জিনিসকে গুলিয়ে দিলে হবে না, আলাদা আলাদাভাবে মনে রাখার চেষ্টা করবে যে প্রত্যেকটি তল বললে √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তো বাহুর দৈর্ঘ্য যেহেতু A ধরেছি তাহলে √2 ইন্টু A সেন্টিমিটার। এবার এখানে আমাদের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য, আর আমরা যেটা বের করলাম √2 ইন্টু A, এটা হবে কর্ণের দৈর্ঘ্য। তাহলে শর্তানুসারে যদি করে দিই তাহলে √2 কেটে গেলে আমাদের বাহুর দৈর্ঘ্য চলে আসবে 6 সেন্টিমিটার। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলটা কত হবে? 6 ইন্টু বাহু স্কোয়ার, সূত্রে ফেলে দেবে 216 বর্গ সেন্টিমিটার আসবে, যেটা আমাদের উত্তর হবে। এরপর দেখো 3 দাগের প্রশ্নের উত্তরটি। তো প্রদত্ত ঘনকের আয়তন দেওয়া আছে 512 ঘন সেন্টিমিটার, তাহলে ধরি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য A সেন্টিমিটার, তাহলে শর্তানুসারে আমরা করতে পারি AQ সমান 512, ঠিক আছে। তাহলে AQ সমান 512 যদি করি, 512কে আমরা কি করব? ভেঙে নেব। উৎপাদকে ভাঙলে দেখতে পাচ্ছি যে 8 ইন্টু 8 ইন্টু 8 করলে 512 আসছে, অর্থাৎ 3টে 8-এর গুণফল কিন্তু 512। তাহলে এখানে 8-এর আমরা কিউব করতে পারি, 8-এর কিউব যদি করে দিই তাহলে কিউব উঠে গিয়ে A সমান কত হবে? 8 হবে। এবার ঘনকের সমগ্র তলের যদি ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে 6 ইন্টু বাহু স্কোয়ার, বাহুর মানটা বসিয়ে দেবে, তাহলে আমাদের এখানে উত্তর চলে আসবে 384 বর্গ সেন্টিমিটার। এরপর আমরা 4-এর যে প্রশ্নটি আছে তার উত্তরটি দেখে নাও। তো দুটো ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য আমরা বাহুর দৈর্ঘ্য আলাদা আলাদা করে ধরে নেব, আলাদা আলাদা করে আমরা ধরে নিচ্ছি A ও B। তাহলে প্রশ্নানুসারে আমরা এখানে বলতে পারি যে AQ ইজ টু BQ সমান 1:8, ঠিক আছে। তাহলে এখানে আমরা এটাকে এই যে অনুপাতটা রয়েছে সেটাকে আমরা ভরের আকারে করার পর দেখো 8-এর ক্ষেত্রে যদি আমরা দেখি এটাকে ঘন করতে চাই, যে কার ঘন হচ্ছে 8, তাহলে 2-এর ঘন 8, তাই না। তাহলে 1-এর হোল কিউব করে দিচ্ছি, তাহলে কিউব কেটে গেলে A/B সমান 1/2, অর্থাৎ A/B সমান 1:2,
এটা চলে আসছে। এরপর এদের যদি আমরা স্কোয়ার করি, অর্থাৎ এ স্কোয়ার ইজ টু বি স্কোয়ার করি, তাহলে সেটা কত হবে? 1:4 আসছে। এবার আমরা ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত যদি বের করি, 6a স্কোয়ার, আর দ্বিতীয় ক্ষেত্রে হবে 6b স্কোয়ার, তাহলে 6 কেটে গেলে এ স্কোয়ার ইজ টু বি স্কোয়ার, তার মানটা আমরা বের করলাম যে 1:4, সেটা বের করে দেবো, এটাই আমাদের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমরা চলে আসছি 5-এর দাগের যে প্রশ্নটি রয়েছে তার উত্তরে। তো প্রদত্ত ঘনকের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। তো দুটি ঘনকের পাশাপাশি রাখলে যে আয়তাকার তৈরি হয়, দুটো ঘনককে এই চিত্রে দেখো, দুটো ঘনককে পাশাপাশি যদি রাখা হয় যে আয়তাকার তৈরি হবে তার বাহুর দৈর্ঘ্য অবশ্যই বাড়বে, কারণ বাহুর দৈর্ঘ্য এই পুরোটা তো বাহুর দৈর্ঘ্য, তাই না? তাহলে 8 + 8 সেখান থেকে 16 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে। কিন্তু এদের ক্ষেত্রে প্রস্থটা 8ই রয়ে যাবে এবং উচ্চতাটাও 8 রয়ে যাবে। প্রস্থ উচ্চতার কোনো পরিবর্তন হবে না, তাই না? শুধুমাত্র দৈর্ঘ্যটার পরিবর্তন হয়, সেই দৈর্ঘ্যটা 8 থেকে হয়ে যাবে 8 + 8 16। ক্লিয়ার? এবার সমগ্র তলের ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করি, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 2 দৈর্ঘ্য গুণিত প্রস্থ প্লাস প্রস্থ গুণিত উচ্চতা প্লাস দৈর্ঘ্য গুণিত উচ্চতা। এইভাবে করলে আমরা পেয়ে যাব 640 বর্গ সেন্টিমিটার। এরপর কর্ণের দৈর্ঘ্য আমরা সহজেই নির্ণয় করতে পারবো। কর্ণের দৈর্ঘ্য যদি আমরা নির্ণয় করি, তাহলে কি হবে? দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ারের বর্গমূল করলে আমাদের এখানে আসবে 8√6 সেন্টিমিটার। ক্লিয়ার? এরপর টাইপ 4-এর আয়তন নির্ণয় কিভাবে করা যায় সেই বিষয়ে কিছু প্রশ্ন রয়েছে, সেইগুলোর উত্তর আমরা দেখে নেব। প্রথম প্রশ্নের উত্তরটি দেখো, ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে √3 মিটার। তো ঘনকের বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম। এবার বাহুর দৈর্ঘ্য যদি পেয়ে যাই, মানে ধরে নিয়েছি, তাহলে এখান থেকে বাহুর দৈর্ঘ্যটা আমাদের নির্ণয় করতে হবে। তো কর্ণের সূত্রানুসারে √3a সমান √3 কেটে গেলে a সমান 1 চলে আসছে, 1 মিটার। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 6 × বাহু স্কোয়ার। তাহলে 6 × বাহু স্কোয়ার 1 স্কোয়ার করলে 1, সেখান থেকে 6 বর্গ মিটার চলে আসছে। এবার ঘনকের আয়তন যদি বের করি, তাহলে বাহু স্কোয়ার হবে, তাহলে 1 স্কোয়ার করলে 1 ঘন মিটার হয়ে যাবে, যেটা এখানে উত্তর হবে। এরপর দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে তার উত্তরটি দেখে নাও। তো প্রদত্ত যেটা দেওয়া আছে, ঘনকের যে 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি দেওয়া আছে, অর্থাৎ 6 × a স্কোয়ার, এটা কিন্তু দেওয়া আছে। তো আমরা বাহুর দৈর্ঘ্যটা বের করে ধরে নিচ্ছি এ সেন্টিমিটার। তাহলে শর্তানুসারে আমরা করে দিলাম। এখান থেকে কিন্তু আমরা এ বের করতে পারবো না, এ বের করতে পেরে 6 সেন্টিমিটার হয়ে যাচ্ছে। তাহলে ঘনকের আয়তন কত হবে? বাহু স্কোয়ার অর্থাৎ 6-এর কিউ, সেখান থেকে পেয়ে যাচ্ছি 216 বর্গ না, এটা ঘন সেন্টিমিটার হবে। হ্যাঁ, ঘন সেন্টিমিটার, কারণ আয়তনের একক হচ্ছে ঘন সেন্টিমিটার। ক্লিয়ার? এরপর দেখো 3-এর দাগে যে প্রশ্নটি রয়েছে তার উত্তরটি দেখে নাও। তো ধরি ঘনকের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের a একক। তাহলে 3 গুণ যে বৃদ্ধি পেলে অন্তিম বাহুর দৈর্ঘ্যটা কত হবে? 3 গুণ যেহেতু বৃদ্ধি পেয়েছে, তাহলে অন্তিম বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3a একক হয়ে যাচ্ছে। প্রথম অবস্থায় আয়তন কত? a3, দ্বিতীয় অবস্থায় আয়তন কত হবে? 3a এর হোল কিউ হবে, তাহলে 27a³ হয়ে যাচ্ছে। এবার আয়তন কত বৃদ্ধি পাবে? দুটোর মধ্যে আয়তনের পার্থক্যটা করে নেব। পার্থক্যটা করলে দেখবে এখানে চলে আসবে 26 × a³, অর্থাৎ 26 × প্রাথমিক আয়তন। তাহলে আমরা বলতে পারি আয়তন প্রাথমিক আয়তনের 26 গুণ বৃদ্ধি পাবে, তাই না? এরপর 4-এর দাগে যে প্রশ্নটি রয়েছে তার উত্তরটা দেখে নাও। যে ধরি ঘনক দুটোর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য আমরা একটার ক্ষেত্রে এ ধরেছি, একটার ক্ষেত্রে বি ধরেছি। তাহলে শর্তানুসারে এদের যে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, তাহলে দুটোর ক্ষেত্রে আলাদা আলাদা করে সমগ্র তলের ক্ষেত্রফল বের করলাম এবং তার অনুপাতগুলোর সঙ্গে সমান করে দিলাম। এইভাবে আমরা যদি করি a/b সমান হয়ে যাচ্ছে 2/3। ঠিক আছে, এবার আমরা ধরে নিতে পারি যে এ সমান, তাহলে কী হবে? এইখান থেকে আমরা করতে পারি এ সমান হবে 2k আর বি সমান হবে 3k। কে একটা ধ্রুবক ধরে নিচ্ছি। ক্লিয়ার? এবার আয়তনের অনুপাত যদি করি, তাহলে a³ ইজ টু বি কিউ। a³ এখানে a এর মানটা বসিয়ে দেবো 2k এর হোল কিউ, আর হচ্ছে বি এর মান হয় 3k এর হোল কিউ। সেখান থেকে আমরা পেয়ে যাব k কিউ কেটে যাবে, তাহলে 8 ইজ টু 27 হয়ে যাবে। ক্লিয়ার?
এরপর টাইপ 5 শতকরা পরিবর্তনের ক্ষেত্রে আমরা দেখে নেব যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে। প্রথম যে প্রশ্নটি রয়েছে তার উত্তরটি দেখে নাও। ধরি যে ঘনকটির প্রতিটি ধারের যে দৈর্ঘ্য আমরা এ একক ধরে নিচ্ছি, তাই ঘনকের আয়তন কী হবে, এ কিউ ঘন একক। এখন ঘনকের প্রত্যেকটি ধার যদি 20% বৃদ্ধি পায় তাহলে বৃদ্ধিপ্রাপ্ত ধারের দৈর্ঘ্যটা কত হবে। তাহলে যেহেতু 20% বৃদ্ধি পেয়েছে তাহলে এ প্লাস 20a/100, সেখান থেকে আমরা পাবো সরলীকরণ করলে 6a/5 একক। ওকে, এবার পরিবর্তিত ঘনকের আয়তন কত হবে। যেহেতু বাহুটা পেয়ে গেছি 6a/5, তার হোল কিউব করে দেবো, তাহলে 216/125 এ কিউ। ঠিক আছে, এবার ঘনকের আয়তন বৃদ্ধি কতটা পাবে, এই আয়তন যেটা এসছে সেটা থেকে আমাদের প্রাথমিক আয়তন বিয়োগ যদি করে দিই তাহলে যে উত্তরটা আসবে সেটা আমাদের আয়তন বৃদ্ধি হবে। যেমন 91/125 এ কিউ, এটা হবে আয়তন বৃদ্ধি। এবার শতকরা যদি বৃদ্ধির হার নির্ণয় করতে বলে তখন কি করবে, আয়তনের বৃদ্ধি ইন্টু 100% ডিভাইডেড বাই প্রাথমিক আয়তন, সেটাই করে দেবে। মানগুলো বসাবে, মানগুলো বসানোর পর যে সরলীকরণ করলে যেটা আসবে সেটা হচ্ছে 72.8% বৃদ্ধি পেয়েছে। আশা করি জিনিসটা বুঝতে পারছো। দেখো ক্যালকুলেশনগুলো একদম ইজি আছে, তোমরা নিজে থেকেই পারবে। এরপর দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে তার উত্তরটি দেখে নাও। তো এখানে আমরা প্রতিটি ধারের দৈর্ঘ্য এ ধরে নিচ্ছি, এ একক ধরে নিচ্ছি, তাই ঘনকটির সমগ্র তলের যে ক্ষেত্রফল যে 6a² বর্গ একক হয়ে যাবে। তাহলে এখন ঘনকটির প্রতিটি ধার যদি 50% করে বৃদ্ধি পেয়েছে তাহলে বৃদ্ধিপ্রাপ্ত ধারের দৈর্ঘ্যটা কত হবে, 50% বেড়েছে মানে অর্ধেক বেড়ে গেছে, তাই না। তাহলে এটা 3-এর যে a/2 হয়ে যাবে, এটা হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত ধারের দৈর্ঘ্য। এবার পরিবর্তিত ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, সমগ্র তলের ক্ষেত্রফল যে 6 ইন্টু যে বাহু স্কোয়ার, তাহলে যে বাহুটা এসছে সেইটার স্কোয়ার করে দেবো, করলে 27a² চলে আসছে, তাই না। তাহলে সমগ্র তলের যে ক্ষেত্রফল বৃদ্ধি কতটা পেয়েছে, প্রাথমিকে ছিল যে 6a², আর এখন হয়েছে কত, 27a², দুটোর বিয়োগ করে দেবে, করলে এখানে চলে আসছে 15a²। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের বৃদ্ধির হার কত, হার যখন হবে তখন কতটা বৃদ্ধি পেয়েছে, যে অংশটা বৃদ্ধি পেয়েছে ইন্টু 100% ডিভাইডেড বাই 6 ইন্টু a², অর্থাৎ প্রাথমিক যে সমগ্রতল সেটা দিয়ে ভাগ করব, করলে আমাদের এখানে উত্তর আসবে 125%, যেটা আমাদের এখানে উত্তর হবে। ক্লিয়ার। এরপর দেখো একের যে প্রশ্নটি দেওয়া আছে ওই প্রশ্নেরই একটা অংশ। তাহলে প্রাথমিক আয়তন এ কিউ, অন্তিম আয়তন যেটা এসছে আমরা পেলাম যে 27a³/8, কারণ এখানে বাহুটা কত হয়েছে 50% বৃদ্ধির প্রাপ্ত হওয়ার পর 3a/2 তার কিউব করে দেবো, তাহলে 27a³ এবং আয়তনের বৃদ্ধি কতটা হবে, দুটোর পার্থক্য যদি করে দিই তাহলে আয়তনের বৃদ্ধি আমরা পেয়ে যাব। সেখান থেকে আমরা পেয়েছি 19 যে a³/8। এবার আয়তন বৃদ্ধি হার কত হয়েছে, তাহলে যতটা পরিমাণ বৃদ্ধি পেয়েছে ইন্টু তোমার 100% ডিভাইডেড বাই আগে যতটা ছিল এ কিউ, করলেই আমাদের এখানে যে উত্তরটা আসবে সেটাই আমাদের উত্তর হয়ে যাবে। এরপর মূল ঘনক এবং পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত যদি বলা হয় তাহলে প্রথমে যে আয়তনটা ছিল এ কিউ এবং অন্তিমে যে মানে 50% বাড়ার পর দৈর্ঘ্য তার আয়তন যেটা হয়েছিল সেটার অনুপাত করলে আমাদের যেটা উত্তর আসবে সেটাই আমাদের এখানে উত্তর হয়ে যাবে। ক্লিয়ার। এরপর দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নগুলো আমরা দেখে নেব। প্রথম টাইপ 3 যে প্রশ্নগুলো রয়েছে স্টার মার্ক ছিল, তো তাই স্টার মার্কগুলোই করে দিচ্ছি। টাইপ 1 টাইপ 2 এগুলো সহজ আছে, নিজেরাই পারবে। তো প্রশ্নানুসারে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই সমান দেওয়া আছে, অর্থাৎ সমকোণী চৌপলের যে আকৃতির বাক্সের প্রকৃতি হলো আয়তঘন, যার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হবে সেটা আয়তঘনক হবে, তাই না। এবার ধরি এই বাক্সে প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি আমরা এ ধরে নিই তাহলে বক্সের কর্ণের দৈর্ঘ্য কত হবে, √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য, তাই না। তাহলে √3a হবে, কারণ আমরা বারবার বলছি যে ঘনকের ক্ষেত্রে যদি কর্ণের দৈর্ঘ্য বলে সেই ক্ষেত্রে কিন্তু কর্ণটা হবে কী রকম দেখে নাও। চিত্র সহকারে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, একটু বোঝে নেওয়ার চেষ্টা করো। এইভাবে এটা হবে কর্ণ, ঠিক আছে, মানে এই কোণা থেকে একদম এই কোণা পর্যন্ত এটা হবে কর্ণ। ক্লিয়ার।
বোঝা গেল? এরপরে দেখো প্রশ্নানুসারে আমরা করতে পারি √3a সমান 4 √3। এখানে √3 তো কেটে যাবে, তাই না? √3 কেটে গেলে বাহুর দৈর্ঘ্য কত আসছে? বাহুর দৈর্ঘ্য এ আসছে। তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে? 4 সেন্টিমিটার। বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল 6 × বাহু স্কোয়ার, তাহলে 96 বর্গ সেন্টিমিটার। তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে কত? যে 4 সেন্টিমিটার করে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে কত আমাদের এখানে? 4 সেন্টিমিটার করে। তাহলে বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল 96 সেন্টিমিটার হয়ে যাবে। এরপর দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে তার উত্তরটা দেখে নাও। তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে আমরা ধরে নেব, যেহেতু এখানে দেওয়া নেই। তাহলে প্রশ্নানুসারে যেটা দেওয়া আছে যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এদের সমষ্টি যে 5√3 সেন্টিমিটার, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ করে নিচ্ছি। এরপর আমাদের কর্ণের দৈর্ঘ্য যেটা দেওয়া আছে রুট a² + b² + c², এটা হচ্ছে যে 3√5 সেন্টিমিটার। এখান থেকে a² + b² + c² করে নেব, অর্থাৎ উভয় পক্ষকে যদি আমরা বর্গ করলে কিন্তু এটা আমরা পেয়ে যাব তোমার a² + b² + c² সমান হবে 45। এবার 1 নম্বর সমীকরণকে যদি আমরা বর্গ করি আবার, তাহলে আমরা কি পাবো? a + b এর হোল স্কোয়ার, ঠিক আছে, a + b + c এর হোল স্কোয়ার সমান 5√3²। তো এইখান থেকে আমরা সূত্রানুসারে করতে পারি a² + b² + c² + 2 × ab + bc + ac সমান 75। তো এই মানটা কিন্তু আমরা বের করেছি তোমার 45 বসালাম। এবার আমাদের এখানে সরলীকরণ যদি করি, তাহলে a × b + b × c + a × c সমান আসছে 15। এবার সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সমকোণী চৌপলের ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র 2 × দৈর্ঘ্য গুণিত প্রস্থ প্লাস প্রস্থ গুণিত উচ্চতা প্লাস তোমার দৈর্ঘ্য গুণিত উচ্চতা। তাহলে 2 × ab + ac + bc সমান হবে 30। তো 30 বর্গ সেন্টিমিটার, যেটা আমাদের এখানে উত্তর হবে। এরপর 3-এর দাগে যে প্রশ্নটি রয়েছে তার উত্তরটি দেখে নাও। তো এখানে সমকোণী চৌপলের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তার অনুপাত দেওয়া ছিল, সেইখান থেকে আমরা একটাকে ধ্রুবক ধরে নিচ্ছি, একটি আনুপাতিক ধ্রুবক যার মান কখনোই 0 হবে না। তো সেই রকমভাবে ধরে নিচ্ছি 3k, যে তাহলে দৈর্ঘ্য হয়ে যাবে 3k, প্রস্থ হবে 2k এবং উচ্চতা হবে যে k, সব সেন্টিমিটারে থাকবে। তাহলে সমকোণী চৌপলের আয়তন কত হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি? 6k³ ঘন সেন্টিমিটার পেয়ে যাচ্ছি, তাই না? এবার শর্তানুসারে আমরা এখানে কি করতে পারি? শর্তানুসারে আমাদের যেটা দেওয়া আছে যে তোমার আয়তনের সঙ্গে সমান করে দেব। আয়তনটা দেওয়া আছে 384, তার সঙ্গে সমান করব k3 মানটা আমরা k পাওয়ার 3 সমান 4 পাওয়ার 3, সেখান থেকে 3 কেটে যাবে, সেখানে k সমান 4 চলে আসবে। এবার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা আলাদা আলাদা করে বের করতে পারবো। দৈর্ঘ্য কত ছিল? 3k, তাহলে k এর মান 4 যদি হয় 3 × 4, সেখান থেকে আমরা পেয়েছি 12 সেন্টিমিটার, প্রস্থ চলে আসছে 8 সেন্টিমিটার এবং উচ্চতা চলে আসছে 4 সেন্টিমিটার। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আবার বসিয়ে দেবো, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 352 বর্গ সেমি। রং করতে কত খরচা হবে? তাহলে প্রতি বর্গ মিটারে খরচা যদি 5 টাকা হয়, তাহলে 5 দিয়ে আমরা 352কে গুণ করে দেবো, সেখান থেকে পেয়ে যাব 1760 টাকা। ক্লিয়ার? এবার 4-এর দাগের যে প্রশ্নটি রয়েছে তার উত্তর আমরা দেখে নেব। একই রকমভাবে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা ধরে নিচ্ছি অনুপাত থেকে, কে একটা আনুপাতিক ধ্রুবক করে নিয়ে একই রকমভাবে করব। এটাও একই রকম, এটা আর তোমাদের বলবো না, তোমরা নিজেরাই পারবে, তাছাড়াও পিডিএফে পেয়ে যাবে। 5-এর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটা কিন্তু 3-4-এর মতোই হবে, নতুন করে আর বলার কিছু নেই। এবার চলে আসছি 6-এর দাগের যে প্রশ্নটি রয়েছে। তো প্রশ্নের উত্তরটি দেখো। তো ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার, যেহেতু ঘনক দুটি পাশাপাশি যুক্ত করা হয়েছে, তাই সংযুক্ত ঘনকের বাহুর দৈর্ঘ্য হবে a + a সমান 2a সেন্টিমিটার। তো এখানে প্রস্থ a সেন্টিমিটার, উচ্চতা হয়ে যাবে a সেন্টিমিটার। এটাও কিন্তু একবার আমরা করে এলাম যে পাশাপাশি জয়েন করে ঘনক তৈরি হলে, পাশাপাশি এভাবে যদি যুক্ত করে দিই, সেই ক্ষেত্রে ঘনক যেটা তৈরি হবে
তার ক্ষেত্রে এটা আমরা করে এলাম একই রকমভাবে, এটাও হবে একই রকম, দেখে নাও। এরপর টাইপ 4-এর যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে, টাইপ 1-এরটা দেখো। তো টাইপ 1-এর প্রথমে যে প্রশ্নটি ধরি চোঙের উচ্চতা এইচ মিটার, তাহলে যে চৌবাচ্চার জল যদি রাখা হয়, ঠিক আছে, তাহলে চৌবাচ্চাতে কত জল রাখা যাবে, উচ্চতাটা আমরা এইচ ধরে নিচ্ছি, তাহলে দৈর্ঘ্য প্রস্থ গুণিত উচ্চতা। এবার বর্তমানে জলের আয়তন কত আছে, অর্ধেক আছে, তাহলে হাফ করে দেব, টোটালটার হাফ করে দেব, এত ঘন সেন্টিমিটার, ঘন মিটার। এবার দেখো যেটা লিটারে দেওয়া আছে সেটাকে ঘন ডেসিলিটার আমরা বলতে পারি, তারপর সেটাকে আমরা মিটারে নিয়ে আসতে পারি, মিটার কিউবে। সেই মিটার কিউবে নিয়ে এলে আমরা অবশ্যই সেটাকে কি করব, 100 দিয়ে ভাগ করব, তাহলে 630টা কী হবে, 1000 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে, 0.630, ঠিক আছে। এবার অতিরিক্ত জলের পরিমাণটা কত, যেটা আমরা ঢেলেছি সেটা অতিরিক্ত জল, ঠিক আছে, 0.63 ঘন মিটার। এবার উচ্চতা বেড়েছে কত, ডেল এইচ, তাহলে ডেল এইচ যদি উচ্চতা বাড়ে, প্রস্থ যদি 2.1 হয়, দৈর্ঘ্য যদি 2.1 হয়, প্রস্থ যদি 1.5 হয়, উচ্চতা যদি ডেল এইচ হয়, সেটাই হয়ে যাবে কত, 0.63। সেখান থেকে ডেল এইচটা বের করব, ডেল এইচের মানটা আসবে 0.2 মিটার। তাহলে আমরা এখানে বলতে পারি যে চৌবাচ্চায় 630 লিটার জলে ঢালার ফলে জলের উচ্চতা 0.2 মিটার বা 2 ডেসিমিটার বৃদ্ধি পাবে। একই রকমভাবে পরবর্তী প্রশ্নটাও আসছে, দেখো চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার, তাহলে চৌবাচ্চাটা যেহেতু আয়ত ঘন, তাহলে চৌবাচ্চার আয়তনটা কত হবে, 1.2-এর কিউব করে দেব, করে দিলে ঘন মিটার হয়ে যাবে, অর্থাৎ সেখান থেকে আমরা পেয়ে যাব তোমার 1.2 হোল 3। এটাকে আবার আমরা ঘন মিটারটাকে ঘন ডেসিমিটারে নিয়ে আসব, তো 1000 দিয়ে গুণ করব, যেটা আসবে সেটা ঘন ডেসিমিটারে আসবে। এরপর কি বলেছে যে 64 বালতি জল তুলে নিয়ে চৌবাচ্চাটি 1/3 অংশ জলপূর্ণ থাকবে, তাহলে 64 বালতি জলের পরিমাণটা কত, জলের পরিমাণটাই হবে, যেহেতু যতটা থাকবে বলেছে, ঠিক আছে, সেইটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে চৌবাচ্চাটির 1 মাইনাস পুরো অংশটাকে 1 ধরলাম, সেইখান থেকে 1/3কে বিয়োগ করতে হবে, ঠিক আছে। তো বিয়োগ করতে হবে, তো বিয়োগ করলে যে পরিমাণটা পড়ে থাকবে চৌবাচ্চার 2/3 অংশ, সেটাই কিন্তু 64 বালতি জলের পরিমাণ। এবার আমরা এইখানে করতে পারি যে 64 বালতি জলের আয়তন কত হবে, 64 বালতি জলের আয়তন হবে 2/3 ইন্টু চৌবাচ্চার যে জলের আয়তন সেইটাকে আমরা গুণ করে দেবো, করে দিলে এরপর একটি বালতির ক্ষেত্রে যদি নির্ণয় করি তাহলে 64 দিয়ে ভাগ করে দেবো, করে দিলে আমাদের 18 ঘন ডেসিমিটার আসবে, যেটাকে আমরা বলতে পারি 18 লিটার। তাহলে প্রতি বালতি জল ধরে কত, 18 লিটার করে। 3-এর দাগে যে প্রশ্নটি রয়েছে একই রকম প্রশ্ন, এই প্রশ্নটাও একই রকম, এটা করব না, একই রকম প্রশ্ন, সেখানে 64 বালতি বলেছিল, এখানে 75 বালতি। এরপরে আসছি 4-এর দাগে যে প্রশ্নটি রয়েছে যে কংক্রিটের জলাধারে জলের পরিমাণ হবে, যে প্রশ্ন ছিল তার উত্তর করছি, হ্যাঁ। তো কংক্রিটের জলাধারের পরিমাণটা কত হবে, এখানে আমরা দেখলাম যে 18 মিটার ছিল, সেটাকে আমরা ডেসিমিটারে নিয়ে এসেছি, এই জন্য 10 দিয়ে গুণ করেছি, আর 11 মিটার ছিল সেটাকে ডেসিমিটারে নিয়ে এসেছি, এই জন্য তোমার 10 দিয়ে গুণ করেছি, এবং উচ্চতাটা রয়েছে 3.5, সেখান থেকে আমরা ঘন ডেসিমিটার পেয়ে যাচ্ছি। এখান থেকে আমরা কত পাচ্ছি, 59,300 লিটার। ওকে, তাহলে পাম্পে জলের বেগ কত, পাম্পে জলের বেগ যেটা রয়েছে এত লিটার পার ঘন্টা, অর্থাৎ 39,600 লিটার পার ঘন্টা হলে, তাহলে 69,300 লিটার জল তুলতে সময় কত লাগবে, যে বেগে তুলছি সেটা দিয়ে ভাগ করে দেব, ঠিক আছে। জলের পরিমাণকে যে বেগে তুলছি সেটা দিয়ে ভাগ করলে আমরা সময় পেয়ে যাব, সময়টা পেয়ে যাব 1.75 ঘন্টা, যেটাকে মিনিটে যদি করো তাহলে 1 ঘন্টা 45 মিনিট হবে।
এরপর টাইপ 5-এর যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে, তো আয়তাকার যে মাঠের দৈর্ঘ্য 20 মিটার দেওয়া আছে, প্রস্থ 15 মিটার দেওয়া আছে, প্রতিটি গর্তের দৈর্ঘ্য 4 মিটার করে, তাহলে প্রতিটি গর্তের আয়তন কত হবে? 4 কিউ, কারণ প্রত্যেকটি গর্ত হচ্ছে ঘনাকার হয়, তাহলে 64 ঘনমিটার। তাহলে অপসারিত মাটির পরিমাণটা কত হবে? 4টির ক্ষেত্রে কত হবে? 4 গুণিত 64, অর্থাৎ 256 ঘনমিটার। এরপর আমরা মনে করি মাঠের যে তল যে এক্স মিটার বৃদ্ধি পেয়েছে ওই মাটি ফেলার ফলে, আবার মাঠের দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 15 মিটার, তাহলে মাঠের ক্ষেত্রফলটা কত হবে? মাঠের ক্ষেত্রফলটা হয়ে যাবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, সেইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 300 বর্গ মিটার। তাহলে 4টি পিলার বসানোর অংশের ক্ষেত্রফলটা কত হবে? প্রত্যেকটা পিলার কিন্তু ঘনাকৃতি হওয়ার জন্য, তাহলে কি হবে? 4 স্কোয়ার ইন্টু 4টার জন্য 4 দিয়ে গুণ করে দেবো, 64 বর্গ মিটার। তাহলে 4টি পিলার বসানোর অংশ বাদে মাঠের ক্ষেত্রফলটা কত হবে? টোটাল ছিল 300, সেখান থেকে 4টা পিলারের জন্য 64 বিয়োগ করে দেবে, 236। অর্থাৎ আমরা বলতে পারি শর্তানুসারে যে 236 গুণিত এক্স, অর্থাৎ আয়তন পেয়ে যাচ্ছে এইটাই 256, সেখান থেকে এক্সের মানটা পেয়ে যাব। এক্সের মানটা যেটা পেয়ে যাব সেটাই হবে আমাদের কি হবে? মাটি ছড়ানোর পর মাঠের উচ্চতা বৃদ্ধি। ক্লিয়ার? এরপর দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে দেখো, তার উত্তরটি দেখো কী হবে? বর্গাকার ভূমি বিশিষ্ট প্লেটের দৈর্ঘ্য x সেন্টিমিটার, প্রস্থ x সেন্টিমিটার, বেধ 1 মিলিমিটার। ঠিক আছে, তো এইখানে তোমার দেওয়া আছে মিলিমিটারটাকে আমরা কি করব? 0.1 সেন্টিমিটার করে নেব। তাহলে ভিতরে প্লেটের আয়তনটা কত হবে? আয়তন হয়ে যাবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, এত ঘন সেন্টিমিটার। এবারে প্লেটটির ওজন যেটা দেওয়া আছে এবং 1 ঘন সেন্টিমিটার ভিতরের ওজন এটা দেওয়া আছে, তাহলে প্রশ্নানুসারে আমরা কি করতে পারি এটা? ওকে, এইভাবে করার পর এক্সের মানটা পেয়ে যাবে। তাহলে এক্সের মান যেটা হবে সেটাই আমাদের উত্তর হবে। এরপর 3-এর দিকে যে প্রশ্নটি রয়েছে, চা বাক্সের ভেতরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব দেওয়া আছে, আমরা সব সেটা লিখে নিলাম। বাক্সের আয়তনটা আমরা বের করে নিলাম। ঠিক আছে, এরপর এখন চায়ের বাক্সের ওজন দেওয়া আছে 52 কিগ্রা আর 350 গ্রাম। তাহলে খালি বাক্সের ওজনটা কত? 3.75 কিগ্রা। তাহলে চায়ের ওজনটা কত হবে? দুটোর বিয়োগফল করবে, চায়ের ওজনটা আমাদের হয়ে যাবে। এখানে চায়ের ওজন হয়ে যাবে 48.6 কিগ্রা। তাহলে 243 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত আসছে? 48.6 কিগ্রা। 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত আসছে? 200 গ্রাম। তাহলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন হবে 200 গ্রাম, যেটা আমাদের এখানে উত্তর হবে। একই রকমভাবে 4-এর প্রশ্নটাও আছে কাঠের তক্তার ক্ষেত্রে, তোমরা এটা পারবে, নতুন করে আর কিছু বলার নেই, পারলে স্ক্রিনশট নিয়ে নিও। ঠিক আছে, 5-এরটা একটু দেখে নাও। এটা এক গ্রস দেশলাই বলতে কিন্তু 12 ডজন। তাহলে টোটাল দেশালের সংখ্যা কত হবে? 144টি। তাহলে 144টি দেশালাই বাক্সের আয়তন কত হবে? আয়তনটা বের করবে। তারপরে একটি দেশালাই বাক্সের আয়তন সেই ক্ষেত্রে 144 দিয়ে ভাগ করে দেবে, যতগুলো সংখ্যায় দেশালাই ছিল সেটা দিয়ে ভাগ করে দেবো। করে দিলে যেটা আসবে সেটা আমাদের তোমার ঘন সেন্টিমিটারে করে নেবে। ঠিক আছে, এবার মনে করে নিচ্ছি যে একটি দেশালাই বাক্সের ওজন x সেন্টিমিটার, উচ্চতা 1 সেন্টিমিটার, তাহলে দৈর্ঘ্য প্রস্থ গুণিত তোমার উচ্চতা সমান 26.25। সেখান থেকে এক্সের মান পেয়ে যাবে, এক্সের মান যেটা আসবে সেটা আমাদের এখানে উত্তর হবে। বোঝা গেল? তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি লেন্দি হয়ে গেল কারণ অনেকগুলো অঙ্ক ছিল, যেটা তোমাদের স্যারটাই কিন্তু একটা ভিডিওর মধ্যে কমপ্লিট করেছি। যারা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে।